আমরা সহজ উপস্থাপন পড়ব, ঠিক আছে। পেজ নম্বর 115, পেজ নম্বর 115 পিএইচের সহজ উপস্থাপন আমরা পড়ব, ঠিক আছে। ইম্পর্টেন্ট জিনিস পড়ছি, চলো। পিএইচের সহজ উপস্থাপন কি বলেছে, খুব মজার জিনিস আছে, আমরা পড়ব। দেখো কি বলেছে। বলেছে একটি দ্রবণ আম্লিক না ক্ষারকীয় তা নির্ভর করে দ্রবণে উপস্থিত H+ এবং OH- আয়নের উপর, তাই না। আম্লিক এবং ক্ষারীয় আমরা বুঝে গেছি যে দ্রবণে যদি H+ আয়নের পরিমাণ বেশি থাকে তাহলে সেটা আম্লিক হবে, আর OH- আয়নের পরিমাণ যদি কম থাকে সেটাকে আমরা কী বলবো, ক্ষারকীয় বলবো। তাহলে পিএইচ বলতে কি বলতে চাইছে সেটা আমরা এখানে বুঝবো। দেখো কি বলেছে, আগে একটু রিডিং পড়ে নি। হ্যাঁ, বলছে প্রত্যেক দ্রবণে H+ আয়ন এবং OH- আয়নের উপস্থিতি থাকে। যদি H+ আয়নের পরিমাণ OH- আয়নের থেকে বেশি হয় তাহলে দ্রবণটি আম্লিক হবে, আর যদি OH- আয়নের পরিমাণ H+ আয়নের তুলনায় বেশি হয় তাহলে দ্রবণটি ক্ষারকীয় হবে, ঠিক আছে। আবার দ্রবণের অম্লত্বের ও ক্ষারকীয়ত্বের তীব্রতা দ্রবণে উপস্থিত H+ এবং OH- আয়নের গাঢ়ত্বের উপর নির্ভর করে। প্রসঙ্গত উল্লেখ্য যে বিশুদ্ধ জল সামান্য মাত্রায় বিয়োজিত H+ এবং OH- উৎপন্ন করে, যা সমীকরণ নিচে দেওয়া হলো। জলকে আমরা যদি ভাঙি তাহলে জল কীভাবে ভাঙবে, H+ এবং OH- ভাঙবে। আচ্ছা, বিশুদ্ধ জলের বিয়োজনে H+ এবং OH- আয়নের সংখ্যা সমান হয় বিশুদ্ধ জল প্রশম। তোমাকে বলবে যে বিশুদ্ধ জল প্রশম কেন তোমরা বিশুদ্ধ জলকে প্রশম বলছো, না সেই জলকে আমরা আম্লিক বলছি, না সেই জলকে আমরা ক্ষারকীয় বলছি। তার মেন কারণ হচ্ছে কি, জলকে যদি আমরা বিয়োজিত করি তাহলে যেই পরিমাণ H+ আয়ন পাবো, ধরো 5টা H+ আয়ন পেলাম, তাহলে 5টা আমরা কী পাবো, OH- আয়ন পাবো। দুটোর পরিমাণ সেম হয়ে যাচ্ছে না, আর সেম হয়ে যাওয়ার জন্য আমরা কী পাবো, সেটাকে আমরা প্রশম দ্রবণ বলবো। কোনো দ্রবণে যদি H+ এবং OH- আয়নের পরিমাণ সেম হয়ে যায় তাহলে সেই দ্রবণটা কেমন হবে, প্রশম হবে, না অ্যাসিডিক হবে না বেস হবে, ঠিক আছে, না বেসিক হবে। তাই হচ্ছে কি ব্যাপার, এই লাইনটা তাহলে আন্ডারলাইন করে নাও যে বিশুদ্ধ জলের বিয়োজনে উৎপন্ন H+ এবং OH- আয়নের সংখ্যা সমান হয় বিশুদ্ধ জলে কী হয়, প্রশম প্রকৃতির হয়। কিন্তু জলে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে উৎপন্ন দ্রবণ যথাক্রমে আম্লিক বা কী হয়, ক্ষারকীয় প্রকৃতির হয়। জলে যদি সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার তুমি যদি যোগ করো তাহলে সেক্ষেত্রে হয় সেটা অ্যাসিডিক হয়ে যাবে, তাহলে সেটা বেসিক হয়ে যাবে। আচ্ছা, এবার দ্রবণের পিএইচটা আমরা কীভাবে বের করছি। পিএইচ হচ্ছে জাস্ট একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, ঠিক আছে, একজন বৈজ্ঞানিক আবিষ্কার করেছে, সেটা হচ্ছে সোরেনসেন। আমরা দেখবো পরে, লেখা আছে দেখো, যে কোনো জলীয় দ্রবণে H3O+, যেটাকে আমরা বলছি H+, বাস্তবে কোনো এই আয়নের কোনো অস্তিত্ব নেই, এটা জাস্ট একটা কল্পনা মাত্র, ঠিক আছে। এরকম না যে জলে দেখলাম আর জলের ভিতরে H+ আয়ন তুমি দেখতে পাচ্ছ, দেখা যাবে না, জাস্ট ইমাজিনেশন, কল্পনা মাত্র, ঠিক আছে। নাহলে আমরা আলাদা আলাদা করতে পারবো না তো, যে কোনটা অ্যাসিডিক কোনটা বেস, ঠিক আছে। এই সেটা আমরা আলাদা করার জন্য আমরা এরকমভাবে আয়নের করে নিয়েছি, যে কোনো জলীয় দ্রবণে H3O+ বা H+ আয়নের মোলার গাঢ়ত্বের বা H+ আয়নের মোলার গাঢ়ত্বের ধনাত্মক লগারিদমকে ওই দ্রবণের পিএইচ বলে। তাহলে তোমাকে যদি বলে যে পিএইচ বলতে কী বোঝে, তাহলে এখান থেকে এরকমভাবে লেখা যায়, বা পিএইচের যেটা সূত্র আছে সেই সূত্রটা আমরা দেখো লেখা আছে যে পিএইচ সমান হচ্ছে মাইনাস যতগুলো H+ আয়ন পেলাম, ঠিক আছে, দ্রবণে যতগুলো H+ আয়ন পেলাম সেই H+ আয়নের আমরা লগারিদম নিয়ে নেব, 10 বেসে লগারিদম নিয়ে নেব, সামনে একটা মাইনাস থাকবে, এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হচ্ছে ওই দ্রবণের পিএইচ। এবার এটা ক্যালকুলেশন করে দেখা গেলো তোমার পজিটিভে মানিল, ঠিক আছে। দেখো জিরোর পরে একদিকে 14 পর্যন্ত গেছে, আর একদিকে কী হচ্ছে তোমার, ভুল করছি, এটা তোমার ক্যালকুলেশন করে 7-এর বেশিও আসতে পারে অথবা 7-এর কমও আসতে পারে। 7 যদি চলে আসে তাহলে সেটা কেমন হয়ে যাবে, সেটা 7 যদি চলে আসে সেটা প্রশম হয়ে যাবে, 7-এর বেশি হয়ে গেলে সেটা ক্ষারীয় হয়ে যাবে, 7-এর কম হয়ে গেলে সেটা কী হয়ে যাবে, অ্যাসিডিক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে একটা পিএইচ মানে কোনো কিছু না, একটা স্কেল আমরা বলছি, সেই স্কেল দিয়ে আমরা কিন্তু নির্ধারণ করতে পারবো যে ওটা অ্যাসিডিক আছে না তোমার বেসিক আছে। তাহলে পিএইচ কোনো কিছু না, পিএইচ হচ্ছে মাইনাস লগারিদম কার, সেটা হচ্ছে যতগুলো H+ আয়ন আছে তার, মাইনাস লগারিদম যতগুলো H+ আয়ন আছে সেই H+ আয়নের, বা H+ আয়নটাকে তুমি কি বলতে পারো, H3O+ আয়নও বলতে পারো। কোনো দ্রবণ কতটা আম্লিক বা কতটা ক্ষারকীয় বা দ্রবণটি প্রশম কিনা তা পিএইচ স্কেলের সাহায্যে কিন্তু আমরা বুঝতে পারবো। আচ্ছা, জেনে রেখো, দেখে কী বলেছে দেখো, 1909 খ্রিস্টাব্দে বিজ্ঞানী সোরেনসেন, 1909 খ্রিস্টাব্দে বিজ্ঞানী সোরেনসেন, বিজ্ঞানীর নাম মনে রাখতে হবে, পিএইচ স্কেলের প্রবর্তন করেন। জার্মান শব্দ দেখো পোটেঞ্জ, যার অর্থ হচ্ছে গিয়ে ক্ষমতা, তা থেকে পিএইচের পি অক্ষরটি এবং H3O+ আয়নের গাঢ়ত্ব থেকে H অক্ষরটি এসেছে, ঠিক আছে। H3O+ আয়নের গাঢ়ত্ব মানে কী পরিমাণ H+ আয়ন আছে সেটা হচ্ছে H3O+ আয়নের গাঢ়ত্ব, ঠিক আছে। আর পি কোথা থেকে এসেছে সেটা হচ্ছে পোটেঞ্জ মানে কি, ক্ষমতা। তাহলে আমরা কি পেয়ে গেলাম, পিএইচ স্কেল পেয়ে গেলাম। পি মানে হচ্ছে পোটেঞ্জ বা ক্ষমতা,
আর সেটা হচ্ছে পোটেন্স কার H3O+ আয়নের পোটেন্স। বেশ, তাহলে পিএইচ স্কেলের সঙ্গে এখন একবার পড়ে দিব, সঙ্গে সঙ্গে একদিক থেকে ধরবো, সবাই বলবে, ঠিক আছে? অতএব এক একটা অক্ষর যাতে মাথায় যায়। কি বলেছে দেখো, যে ব্যবস্থার মাধ্যমে, তাহলে পিএইচ হচ্ছে কিছু না, জাস্ট একটা ব্যবস্থা, ম্যাথামেটিক্যাল একটা ক্যালকুলেশন। যে ব্যবস্থার মাধ্যমে কোনো দ্রবণ কতটা আম্লিক না কতটা ক্ষারকীয় বা প্রশম কী তা পরিমাপ করা যায় তাকে পিএইচ স্কেল বলে। পিএইচ হচ্ছে গিয়ে যে ব্যবস্থার মাধ্যমে কোনো দ্রবণ কতটা আম্লিক কতটা ক্ষারকীয় বা প্রশম কী তা পরিমাপ করা যায় তাকে পিএইচ স্কেল বলে। পিএইচের মান দেখো, পিএইচের মান বলছে প্রশম দ্রবণে, যেমন জলের ক্ষেত্রে পিএইচের মান কী হয় 7 হয়, আম্লিক দ্রবণের ক্ষেত্রে পিএইচের মান কী বলছে 7-এর কম হয়, 0 পর্যন্ত যেতে পারে। আর ক্ষারকীয় দ্রবণে পিএইচের মান কী হয় 14 পর্যন্ত হতে পারে, 7 থেকে 14 পর্যন্ত হতে পারে। তার মানে বুঝে গেলাম যে 7 হলে সেটা কী হয়ে যাবে, 7 হয়ে গেলে সেটা কী হয়ে যাবে বলো, প্রশম হয়ে যাবে। জলের ক্ষেত্রে হয় 7-এর যদি বেশি হয়ে যায় সেটা কী হয়ে যাবে, ক্ষারকীয় হয়ে যাবে 7 থেকে 14 পর্যন্ত। আর যদি তোমার 0 থেকে 7-এর মধ্যে কী হবে, আম্লিক হয়ে যাবে। তাহলে আমি আরেকবার পড়ছি, যে ব্যবস্থার মাধ্যমে কোনো দ্রবণ কতটা আম্লিক বা কতটা ক্ষারকীয় বা প্রশম তা পরিমাপ করা যায় তাকে পিএইচ বলে। অ্যাকচুয়ালি মাপবো কী করে, ঠিক আছে? আমরা সবসময় কি ক্যালকুলেশন করে করবো না, কোনো একটা দ্রবণ ইনস্ট্যান্ট আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে গিয়ে অ্যাসিডিক আছে না বেসিক আছে না প্রশম আছে। তার জন্য বৈজ্ঞানিকরা কী করেছে, বিভিন্ন লিটমাস কাগজ বের করেছে, বুঝলে? কাগজ বের করেছে, যে কাগজটা ডোবালে কাগজের ভেতরে বিভিন্ন রকম কালার উৎপন্ন হবে। ওই কালার দেখে তুমি বুঝতে পারবে সেটা কী হবে, অ্যাসিড আছে না বেসিক আছে না প্রশম আছে। দেখো পাশে দেওয়া আছে, বলেছে যে একটি দ্রবণের পিএইচ 3 এবং অন্য একটি দ্রবণের পিএইচ হচ্ছে 5। তাহলে কোন বলছে দুটি দ্রবণের মধ্যে আম্লিক, বলছে দুটি দ্রবণই হচ্ছে আম্লিক, কারণ 7-এর নিচে আছে না। কিন্তু কোনটা বেশি আম্লিক হবে, 5টা আম্লিক বেশি হবে না, 3 বেশি আম্লিক হবে। যত বেশি 0-র দিকে এগোবে তত বেশি আম্লিক, ঠিক আছে? যত বেশি 14-র দিকে এগোবে তত বেশি কী হবে, ক্ষারকীয় হবে, ঠিক আছে? তাহলে আবার দুটি দ্রবণের পিএইচের মান যতক্ষণে 9 এবং 12 হলে কোনটা বেশি বলো, দুটোই ক্ষারকীয়। 9 এবং 12 মানে দুটোই 7-এর বেশি আছে না, তার মানে ক্ষারকীয়। কোনটা বেশি ক্ষারকীয়, তাহলে যেটা 12 আছে যার রেঞ্জ সেটা হচ্ছে বেশি ক্ষারকীয়। আচ্ছা, বিজ্ঞানীরা এক ধরনের কাগজ তৈরি করেছেন যাকে পিএইচ কাগজ বলে, ঠিক আছে? তোমরা নাম শুনেছ মনে হয়, আমরা কি পড়েছিলাম ওই জায়গাটা, ওই যে বলেছিলাম না তোমাদের যে সমস্ত জায়গায় জলা জায়গায় সেই ধরনের সেখানে এক ধরনের শ্যাওলার মতো এক ধরনের গাছ হয়, কি বলেছিলাম, লিচেন কি যেন, লাইকেন বলেছিলাম না? ওই পিএইচ স্কেলটা অনেক সময় যে কাগজটা তৈরি হয় সেটা লাইকেনের হেল্প নিয়েও করা হয় অনেক সময়, ঠিক আছে? বলছে দ্রবণে, এই যে দেখো বলেছে বিজ্ঞানীরা এক ধরনের কাগজ তৈরি করেছেন যাকে পিএইচ কাগজ বলে। বলছে দ্রবণে পিএইচ কাগজ ডুবিয়ে রং দেখে দ্রবণটিকে আম্লিক না ক্ষারকীয় না প্রশম তা নির্ণয় করা হয়। নিচের সারিতে দেখো দেওয়া হয়েছে, দেখো এখানে পাশে ছবি দেওয়া আছে, দেখতে পেয়েছো? যে প্রশম মানে কি, প্রশমের যেটা কালার আছে সেটা কোন কালার গো, কেউ বলবে? স্কাই ব্লু নাকি আকাশি? এই কালারটা কোন কালার, এটা হ্যাঁ কালারটা কী কালার? আচ্ছা যাই হোক। আর যদি আমলিক হয় তাহলে কী হবে, ডিপ রেড হচ্ছে। যদি আমলিক হয় তাহলে ডিপ রেড হচ্ছে, আর যদি আমলিক ক্ষারকীয় হয় তাহলে কী হয়ে যায়, ডিপ ব্লু হচ্ছে, তাই না? রেড মানে তুমি বুঝতে পারছো আমি কি বলেছিলাম, যে আমলিক হলো রেড, মানে একটা হচ্ছে বেস আর একটা হচ্ছে বেসের ব্লু বলেছিলাম, আর কি বলেছিলাম, অ্যাসিডের ডি বলেছিলাম। তাহলে অ্যাসিড যদি হয়, যত বেশি অ্যাসিড হবে, অ্যাসিডের দিকে এগোবে তত বেশি কী হবে, রেডের ভাবটা আস্তে আস্তে বাড়বে। আর প্রশম হলে দেখো যেটা কালার দেওয়া হয়েছে, দেখতে পেয়েছো। চলো নেক্সট কী বলেছে দেখো, যে পাতিলেবু রস আমলিক হবে, পিএইচ কী হয়েছে 7-এর থেকে কম। চুন জল বলো, চুন জল কি ক্ষারকীয় হয়, তাহলে 7-এর থেকে বেশি। তারপরে হচ্ছে ভিনেগারের জলীয় দ্রবণ, যেটা হচ্ছে কি তোমার আমলিক, তাই না, 7-এর থেকে কম হবে। তারপরে এদিকে কিছু কী আছে, খাদ্য লবণের, বলছে খাদ্য লবণের জলীয় দ্রবণের পিএইচ কী বলেছে, 7 হচ্ছে প্রশম। খাদ্য লবণের জলীয় দ্রবণ, ঠিক আছে, এটা ক্ষারকীয় না কিন্তু, ঠিক আছে, লবণ আছে, ক্ষারকীয় হবে না। সোডার জলীয় দ্রবণ যদি বলে তাহলে সেটা ক্ষারকীয় হবে, কারণ ওইচ তো লাগতে হবে, খাদ্য লবণ তো ইনিশিয়াল গোচু, ঠিক আছে, ওখানে কী আছে, ওইচ কি আছে, হ্যাঁ। সোডার জলীয় দ্রবণ কী বলেছে দেখো, সোডার জলীয় দ্রবণকে আমরা কী বলে, 7-এর বেশি, তাহলে সেটা কী হচ্ছে, ক্ষারকীয় হচ্ছে সোডার জলীয় দ্রবণ। সোডার জলীয় দ্রবণে সোডিয়াম হাইড্রক্সাইড NaOH, ঠিক আছে, OH আছে, তার মানে ক্ষারকীয় হবে। বিশুদ্ধ জল 7 হবে, ঠিক আছে, প্রশম। মানুষের রক্ত, এই যে দেখো মানুষের রক্ত দেয়, মানুষের রক্তের অ্যাকুরেট পিএইচ বলে, সেটা হচ্ছে কত, 7.4, মানে বুঝতে পারছো তো মানুষের রক্ত কেমন আছে, একটু তেতো লাগে, ঠিক আছে, খেয়ে দেখবে। একটু অম্ল তেতো সব কিছু তো আছে, সব রকমের আয়ন আছে না। তাহলে সেটা কী হয়ে গেল, আমরা দেখো প্রশমও বলে দিচ্ছি, মানে প্রশমর কাছাকাছি, যেহেতু 7.4 মানে প্রশমর কাছাকাছি। আচ্ছা, এবার এখানে একটা ক্যালকুলেশন দিয়েছে,
যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বিশুদ্ধ জলে H+ এবং OH- উভয় প্রকার আয়নের গাঢ়ত্ব হচ্ছে 10⁻⁷ মোল পার লিটার। তার মানে 1 লিটার জলে যে পরিমাণ H+ এবং OH- আয়ন থাকবে সেটা আমাকে কী বলেছে, তাদের গাঢ়ত্ব যেটা বলেছে। এগুলো অনেক ডিটেলসে পাওয়া যায়, কিন্তু তোমাদের শুধুমাত্র একটু জেনে রাখো যে 1 লিটার যদি জল নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ আয়নের গাঢ়ত্ব আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 10⁻⁷ মোল পার লিটার। 1 লিটার জলে H+ এবং OH- আয়নের যেটা গাঢ়ত্ব থাকবে সেটা হচ্ছে 10⁻⁷ মোল পার লিটার। ঠিক আছে, 1 লিটার জলে এই পরিমাণ এত মোল থাকবে। আমরা মোল পড়েছিলাম না, আমরা মোল পড়েছিলাম তো। ঠিক আছে, তাহলে যে পরিমাণ থাকবে সেটা হচ্ছে আয়নের যেটা গাঢ়ত্ব সেটা হচ্ছে 10⁻⁷ মোল পার লিটার। আমরা কোনো একটা দ্রবণের শক্তি বের করেছিলাম, মনে আছে? এবং শক্তি বের করার জন্য বিভিন্ন রকম, তোমাদের ওটা পড়ানো হয়নি। দ্রবণ কি তোমাদের পড়িয়েছি? দ্রবণ পড়াতে গেলে আমি বলেছিলাম না, দ্রবণ পড়েনি তোমাদের। দ্রবণ পড়াতে গেলে তো পড়াইনি। এবং দ্রবণ শোনো পড়াইনি, আমি দ্রবণ পড়াইনি, কিন্তু আমি বলেছিলাম যে 2টো ভিডিও আমি আপলোড করে দিয়েছি, 2টো ভিডিও তোমরা দেখো। কিন্তু তোমরা আশা করি কেউ দেখোনি। না, তোমাদের দ্রবণ পড়িয়েছি তো? আচ্ছা, পড়েনি, তাহলে ওদেরকে পড়িয়েছি। ঠিক আছে, শোনো, আচ্ছা লিঙ্ক আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ পড়িয়েছি, ওই ANM ব্যাচে পড়িয়েছি। চলো তাহলে কি বললাম যে ওই শোনো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা কোনো একটা দ্রবণের শক্তি বিভিন্ন এককে বের করতে পারবো। তার মধ্যে একটা একক হচ্ছে মোল পার লিটার। মোল পার লিটার এককে আমরা কি করতে পারবো, বিভিন্ন কোনো একটা দ্রবণের আমরা গাঢ়ত্ব নির্ণয় করতে পারবো। এখানে দেখো দেওয়া আছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় H+ এবং OH বিশুদ্ধ জলে H+ এবং OH- আয়নের গাঢ়ত্ব কত হচ্ছে 10⁻⁷ মোল পার লিটার। তাহলে এর যদি আমি পিএইচ ভ্যালু বের করি, একটু আগে বললাম পিএইচ মানে কি, মাইনাস লগারিদম H+, তাই না? মাইনাস লগারিদম H+, তাহলে মাইনাস লগ, এখানে H+ এর জায়গাতে কত বসবে, 10⁻⁷। তোমাদের লগারিদম শেখাবো একবারে লাস্ট চ্যাপ্টারে, তোমরা তো সূচক করে নিয়েছো। লগারিদম শেখাবো, সেটা হচ্ছে লাস্ট চ্যাপ্টারে। যে পিএইচ যদি আমি বের করি তাহলে কী হচ্ছে, মাইনাস লগারিদম H+ আয়ন। তাহলে মাইনাস কতগুলো H+ আয়ন আছে তাহলে বলো, 10⁻, কত আছে, -7। এবার একটা জিনিস দেখো, লগারিদমের ক্ষেত্রে এখানে 10 বেসে এখানে কোনো কিছু নেই, মানে 10 বেস আছে। আর এখানে কত ভ্যালু পেয়েছি, 10⁻⁷। লগ বলছে যদি এখানে 10 হয় আর এখানেও যদি 10 হয়, দুটো যদি মিলে যায় তাহলে সেক্ষেত্রে উপরের ভ্যালুগুলো কী হয়ে যাবে, এই ভ্যালুটা দেখো লগারিদম আমি কী বললাম, মাইনাস লগ 10 বেসে এখানে H+ এর গাঢ়ত্ব কত আছে সেটা হচ্ছে 10⁻⁷। এবার লগের একটা সূত্র আছে যে এইটা ওই যে পাওয়ারে যেটা থাকে, ধরো আমি 9 লিখলাম, তো তাহলে 9কে আমরা 3 এর স্কয়ার লিখতে পারবো না। তাহলে এই যে পাওয়ারের যেটা ভ্যালু সেটা সামনে চলে আসবে। তাহলে সামনে যদি আসে তাহলে কী হচ্ছে বলো তো, -7। আর লগ 10 বেসে কত হয়ে গেল, 10। আর লগ A বেসে এর ভ্যালু কত হয়, 7 হয়, মানে 1 ইন্টু কত হয়ে যাবে, 7। ঠিক আছে, এরকমভাবে পিএইচ ক্যালকুলেশন করে, যেটা তোমাদের খুব বেশি এখন অঙ্ক দিবে না করতে। তাহলে এরকমভাবে যদি তোমাদের এক্সারসাইজে থাকে তাহলে আমি করাবো। তাহলে পিএইচ হচ্ছে গিয়ে কত পেলাম, 7 পেলাম। তার মানে কি বিশুদ্ধ জল না হবে বেসিক, না হচ্ছে গিয়ে তোমার ক্ষারীয়। বিশুদ্ধ জল সেই জন্য কী হচ্ছে বলো তো, বিশুদ্ধ জল, সেই জন্য আমরা প্রথম বলছি। আচ্ছা, উষ্ণতা বলে এটা একটা জায়গায় একটু আন্ডারলাইন করে রাখো যে উষ্ণতা বলে জলের পিএইচের মান কী হয়, হ্রাস পায়। উষ্ণতা বললে জলের পিএইচের মান কী হচ্ছে, হ্রাস পায়। চলো এবার পাশে দেখো, খুব সুন্দর একটা দাঁতের ছবি দেওয়া আছে, দেখতে পেয়েছো তোমরা? ঠিক আছে, খুব সুন্দর একটা দাঁতের ছবি দেওয়া আছে, চকলেট খাওয়া দাঁত। ঠিক আছে, দেখো কি বলেছে। মানুষের কিছু মানুষের মুখ খুব সুন্দর হয়, আসল চিত্রে তুমি দাঁতে দেখতে পাবে। আগে দাগ দেখে নেবে, ঠিক আছে, দাঁত কেমন। আচ্ছা, বলছে দাঁতের ক্ষয়ের ওপর পিএইচের প্রভাব, কৃষি ও মৎস্য চাষে পিএইচের গুরুত্ব খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, কারণ কিছুদিন পরে যদি রাজ্যে যদি চাকরি না থাকে তাহলে আমাদের কৃষিকাজ করতে হবে, কৃষিকাজ করে খেতে হবে। ঠিক আছে, তাহলে ভালো কৃষক হতে গেলে এই সমস্ত জিনিসও জানতে হবে। ঠিক আছে, হ্যাঁ, কিছু করার নেই। তাহলে দাঁতের ক্ষয়ের ওপর পিএইচের প্রভাব কি বলেছে, এগুলো পড়লে তোমরা বুঝতে পারবে। কি বলেছে, মানবদেহের বিভিন্ন তরলের পিএইচের মান বিভিন্ন রকম হয়। মানবদেহে বিভিন্ন তরল আছে, চোখে তরল আছে না, পেটে তরল আছে, নাকের ভেতরে তরল আছে, কোথায় তরল নেই, এক জায়গায় এক রকম তরল। ঠিক আছে, তারপরে দেখবে মুখের ভেতরে স্যালাইভা আছে না। তাহলে এক জায়গায় কিন্তু এই যে দেখো তরল জিনিস থাকলে তার একটা পিএইচ ভ্যালু আছে, ওখানকার হয় অ্যাসিডিক হবে নাহলে ক্ষারীয় হবে। তোমরা হয়তো অনেক সময় এরকম স্যালাইভা খেয়েছো, ঠিক আছে, তোমরা জানো কোনটার টেস্ট কেমন রকম। দেখো আমাদের পেটের এই সেল যখন বমি হয় অনেক সময় তখন টকটক হয়, তাহলে ওর পিএইচ ভ্যালু অ্যাসিডিক, বুঝতে পারছো তোমরা। তাহলে মানবদের বিভিন্ন তরলের, এই শোনো কথা নয়, মানবদের বিভিন্ন তরলের পিএইচের মান বিভিন্ন। আমাদের দেহের
সকল কাজ ঠিকভাবে সম্পন্ন হতে গেলে বিভিন্ন দেহ তরলের পিএইচের নির্দিষ্ট মান বজায় রাখা দরকার। আমাদের লালারস, এই যে দেখো লেখা আছে, আমাদের লালারসের পিএইচের মান কত? 6.02 থেকে 7.05 পর্যন্ত হতে পারে। বলছে আমাদের লালারসের পিএইচের মান 6.02 এর কম হয়, অর্থাৎ লালারস যদি আম্লিক হয় তাহলে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হয় এবং দাঁত ক্ষয় হয়ে যায়। তাহলে ব্যাপারটা বোঝা গেল, 6.02 থেকে 7.05 এতটা হচ্ছে রেঞ্জ। কোনো কারণবশত যদি এরকম হয় যে তুমি যেটা টুথপেস্ট ইউজ করছো বা কোনো কারণবশত তোমার শারীরিক দুর্বলতা থেকে অন্য কোনো কিছু কারণ থেকে হতে পারে, যে যেখানে পিএইচ ভ্যালু কত হয়ে গেল, 6 নিচে নেমে গেল, তাহলে সেক্ষেত্রে দাঁতের এনামেল যেটা সবথেকে বেশি হার্ড, ওই যে সাদা চকচক করছে না যে পোর্শনটা, সেটা হচ্ছে এনামেল দিয়ে তৈরি, ঠিক আছে? ওটাই হচ্ছে আমাদের শরীরের সবথেকে বেশি শক্ত যদি বলো বা হার্ড জিনিস, সেটা হচ্ছে দাঁতের এনামেল, যেটা চকচক করছে, ঠিক আছে? স্মাইল দিচ্ছ তোমরা, ভগবান বানিয়েছে এরকমভাবে যে সাদায় বানিয়েছে, তাহলে আমি যদি ভগবান হতো হলুদ বানাতাম, আর নাহলে নীল কালো এগুলো বানাতাম। তাহলে যদি কোনো কারণবশত 6 নিচে নেমে যায় তাহলে কী হয়ে যাবে? অ্যাসিডিক হয়ে যাবে। আর অ্যাসিড কী হয়, যে কোনো জায়গার ক্ষয় সাধন করে, তোমরা জানো এটা। অ্যাসিড যে কোনো জায়গায় দিলে সেটা ক্ষয় করে, তাহলে দাঁতের এনামেলগুলো তখন কী হয়ে যাবে? ক্ষয়ে যাবে। সেই জন্য দাঁত ক্ষয় হয়ে যায়। দেখো এই যে দেখো ফোকলা হয়ে গেছে বিভিন্ন জায়গায়, দেখতে পেয়েছো? ওই জায়গায় দাঁতটুকুটা ক্ষয়ে গেছে অ্যাকচুয়ালি, ওই যেখান থেকে মাংসকে তুলে নেয়নি খাবার জন্য, ওই দাঁতটা ক্ষয়ে গেছে। আচ্ছা, এরপরে কি বলেছে? কৃষি জমি ও মৎস্য চাষে কী বলেছে? জলসের পিএইচের প্রভাব। এখানেও কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, বুঝতে হবে। কী বলেছে দেখো, চাষের জমিতে, কথা নয়, চাষের জমিতে অতিরিক্ত অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করলে মাটি আম্লিক হয়ে যায়। অতিরিক্ত অ্যামোনিয়াম সালফেটের সংকেত কী, কে বলবে? অ্যামোনিয়াম সালফেট NH42SO4, অ্যামোনিয়াম সালফেট NH42SO4। বলছে চাষের জমিতে অতিরিক্ত অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করলে, অ্যামোনিয়াম সালফেট মানে কি? আমি সার দিচ্ছি এক ধরনের, ইউরিয়া দিচ্ছ না, ইউরিয়া, তারপরে বিভিন্ন রকম যে সার আছে, সেরকম অ্যামোনিয়াম সালফেটের সার আছে। মাটি কী হয়ে যায়? আম্লিক হয়ে যায়। এছাড়া অন্যান্য কারণে মাটি আম্লিক হয়। চাষের জমির মাটি আম্লিক হয়ে গেলে সেই জমিতে চাষ করলে ভালো ফসল পাওয়া যায় না। বলছে চাষের জমির মাটির নমুনা নিয়ে জলে গুলে তাতে পিএইচ কাগজ ডোবালে যদি পিএইচের মান 7 কম হয়েছে তাহলে বুঝতে হবে যে মাটি আম্লিক। তখন জমিতে পরিমাণ মতো চুন প্রয়োগ করা হয়। এই চুন মাটির অতিরিক্ত অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে মাটির অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে। কৃষিকাজের জন্য প্রথমে চাষযোগ্য জমির মাটির পিএইচ নির্ণয় করা হয়। মাটির পিএইচের মান দেখে জমিতে কোন নির্দিষ্ট ফসলের জন্য কোন সার প্রয়োগ করতে হবে তা ঠিক করা হয়। তাহলে ব্যাপারটা বোঝা গেল। ব্যাপারটা বলতে চাইছে, যদি কোনো কারণবশত দেখা গেলো অম্লবৃষ্টি হলো, দীর্ঘদিন ধরে অম্লবৃষ্টি হচ্ছে, দেখেই বুঝতে পারছো অম্লবৃষ্টি হচ্ছে না কিন্তু হচ্ছে, তার মানে অ্যাসিড হয়ে যেতে পারে। বা কোনো কারণবশত কী হচ্ছে, জমিতে তোমার এমন তুমি সার ইউজ করছো যেই সারটা হচ্ছে গিয়ে তোমার খুব বাজে সার ছিল, এবং যার ফলে জমির কী হয়েছে, পিএইচের ভ্যালু বেড়ে গেছে, পিএইচের ভ্যালু মানে অ্যাসিডিক হয়ে গেছে জমিটা। তখন কী করবে, ওই মাটিটাকে নিয়ে এসে জলে গুলবে। জলে গোলার পরে কী হবে, ওর দেখবে যে ওটা আদেও অ্যাসিডিক আছে না ক্ষারীয় আছে না পশম আছে। যদি অ্যাসিডিক থাকে, যদি পিএইচের ভ্যালুটা কিন্তু কম হয়, মানে 0 থেকে 7 মধ্যে থাকে, 7 কম হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাসিডিক আছে। তখন আমরা কী করবো, চুন মেশাবো। চুন মিশিয়ে কী করবো এটাকে, কারণ আমরা জানি অ্যাসিড এবং বেস একে অপরের সাথে রিয়াকশন করে কী উৎপন্ন করে, লবণ উৎপন্ন করে না। তখন ওটা পশম হয়ে গেল, লবণ হয়ে গেল। অ্যাসিড এবং বেস একে অপরের সাথে, এই যে আমরা জিনট্যাক, র্যানট্যাক, প্যানট্যাক আবিজাবি খাচ্ছি, কোনো কারণবশত যদি তোমার অ্যাসিডিটি হয়ে যায়, তাহলে সেটা কী করে, বাইরে থেকে ওটা ক্ষার দিচ্ছ, ক্ষার অ্যাড করে তুমি কী করলে, লবণ এবং জল উৎপন্ন করে দিলে, ঠিক আছে? মানে তোমার ওই যেটা অ্যাসিডিক যেটা নেচার ছিল সেটা আর থাকলো না, কারণ ওই অ্যাসিডটা ক্ষারের সাথে রিয়াকশন করে কী হয়েছে, তোমার লবণ হয়ে গেছে। তাহলে জমির ক্ষেত্রেও সে একই, যদি জমি অ্যাসিডিক হয়ে যায় তাহলে চুন মেশাতে হবে। চুন মিশিয়ে ওটাকে কী করতে হবে, প্রশম করতে হবে। তারপরে সিচুয়েশন বুঝে কোন সার ব্যবহার করে, কোন ঋতুতে কোন সার ব্যবহার করতে হবে সেটা বুঝে কিন্তু জমি চাষ করতে হবে। আচ্ছা, বলছে কৃষিকাজের জন্য প্রথমে চাষযোগ্য জমির মাটির পিএইচ নির্ণয় করা হয়। মাটির পিএইচ এর মান দেখে জমিতে কোন নির্দিষ্ট ফসলের জন্য কোন সার প্রয়োগ করতে হবে তা ঠিক করা হয়। মাটির পিএইচ বৃদ্ধি পেলে মাটিতে অ্যালুমিনিয়াম, দেখো মাটির পিএইচ যদি এবার বৃদ্ধি পায়, কথা নয়, মাটির পিএইচ যদি বৃদ্ধি পায়, পিএইচ বৃদ্ধি পাওয়া মানে কী হচ্ছে বলো তো, মাটির পিএইচ যদি বৃদ্ধি হয় তাহলে মাটিতে অ্যালুমিনিয়াম সালফেট, ফেরিক সালফেট ইত্যাদি লবণ যোগ করে এগুলিকে আর্দ্র বিশ্লেষিত হয়ে অ্যাসিড উৎপন্ন করে এবং পিএইচের মান হ্রাস পায়। কোনো কারণবশত ক্ষারীয় হয়ে গেল, ক্ষারীয় করলে তাহলে তুমি সেখানে অ্যাসিড মেশাতে হবে। সেই জন্য বলছে অ্যালুমিনিয়াম সালফেট, ফেরিক সালফেট ইত্যাদি লবণ যোগ করে এগুলি আর্দ্র বিশ্লেষিত হয়ে অ্যাসিড উৎপন্নের মাধ্যমে মাটির পিএইচ হ্রাস করে। এছাড়া সালফার যোগ করলেও মাটির পিএইচ হ্রাস পায়। তাহলে আমরা দেখলাম যে মাটির পিএইচ কন্ট্রোল করার জন্য যদি বেসিক থাকে তাহলে আমরা কী করব, চুন মেশাবো।
তাই না? যদি কী হয় সরি বেসিক যদি থাকে, যদি অ্যাসিডিক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা চুন মেশাবো। চুনের তো বিভিন্ন রকম আছে, আমরা পড়েছিলাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড COH2, ক্যালসিয়াম অক্সাইড পড়েছিলাম, পোড়া চুন পলিচুন পড়েছিলাম না? আর যদি তোমার যদি তোমার ক্ষারীয় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড মেশালাম না, অ্যালুমিনিয়াম সালফেট মেশালাম, ফেরিক সালফেট মেশালাম। অ্যালুমিনিয়াম সালফেট হচ্ছে Al2SO4, ফেরিক সালফেট Fe3SO4, এগুলো মেশালাম। বা তোমাকে তুমি মেশাতে পারো, সেটা হচ্ছে গিয়ে কি আর একটা যৌগ নাম বললো, সেটা হচ্ছে কি গো, এছাড়া সালফার যৌগ। এছাড়া সালফার যোগ করলে মাটির পিএইচের মান কী হয়, হ্রাস পায়। তাহলে অ্যাসিডিক যদি হয় তাহলে ক্ষার মেশাতে হবে, ক্ষার যদি হয় তাহলে অ্যাসিডিক জিনিস আমাকে মেশাতে হবে। এরপরে চলে এসো যেসব জলাশয়ে, আর 2 মিনিট পরাবো, তারপর তোমাদের একটা ছোট্ট ব্রেক দেবো। হ্যাঁ, যেসব জলাশয় যেমন হচ্ছে পুকুর ডোবা, ঠিক আছে, পুকুর ডোবা, ভেরি আমি নাম শুনিনি, ঠিক আছে, পুকুর ডোবা শুনেছি। যেসব জলাশয় পুকুর ডোবা, ভেরি, আমাদের এখানে ভেড়া ভেরি পুষে, ওটার নাম জানি, কিন্তু ভেরি হচ্ছে ছোট্ট জলাশয়, ঠিক আছে। ছোট্ট জলাশয়ে তুমি যদি মাছ চাষ করো, সেই সব জলাশয়ের জলের পিএইচের মান, সেই সব জলাশয়ের জলের পিএইচের মান কী বলেছে দেখো, 4.5 থেকে 9.5 মধ্যে থাকা উচিত। বলে দিয়েছে 4.5 থেকে ম্যাক্সিমাম 4.5, আর নাহলে 9.5 মধ্যে থাকতে হবে। যেসব জলাশয়ের জল যদি অধিক আম্লিক হয় তাহলে সেই জলাশয়ে মাছ চাষের পক্ষে উপযুক্ত নয়। জলাশয়ের জলের নমুনা সংগ্রহ করে তার পিএইচের মান নির্ণয় করে জানতে হবে ওই জল আম্লিক কিনা। যদি আম্লিক হয় তাহলে চুন মেশাতে হবে। বলছে চুন জলাশয়ের অতিরিক্ত অ্যাসিডকে কী করবে, প্রশমিত করে দেবে। তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। এমনকি আমাদেরকে অ্যাসিডিক জল কি আমাদেরকে খাওয়া উচিত না, খুব বেশি অ্যাসিডিক জল খাওয়া উচিত না। তাহলে সেক্ষেত্রেও কিন্তু শরীরের ক্ষতি হতে পারে। এরপরে আমরা কিছু অক্সাইড আছে, এই অক্সাইডগুলো পড়বো, ঠিক আছে। এরপরে কিছু অক্সাইড আছে, চলো 2 মিনিট একটু ব্রেক নাও, আমি অক্সাইডটা পড়াবো আজকে। কি বলেছে অক্সাইডস, বলছে কোনো মৌল অক্সিজেনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে ওই মৌলের অক্সাইড বলে। খুব সুন্দর কথা বললো। কোনো একটা মৌল যদি অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কোনো যৌগ গঠন করে তাহলে সেটাকে আমরা কী বলবো, অক্সাইড বলবো। যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড আছে, ঠিক আছে। অক্সাইডের প্রকারভেদ কী বলেছে, অক্সাইড কী ধরনের হতে পারে, অক্সাইড আম্লিক হতে পারে, আম্লিক অক্সাইড হতে পারে। অক্সাইড কেমন হতে পারে, ক্ষারকীয় অক্সাইড হতে পারে, অম্লিক, অথবা অক্সাইড কী হতে পারে, আম্লিক এবং ক্ষারীয়, যেটাকে আমরা বলবো উভয়ধর্মী অক্সাইড। অক্সাইডের বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের হতে পারে, আম্লিক হতে পারে, ক্ষারীয় হতে পারে, নাহলে কী হতে পারে, উভয়ধর্মী হতে পারে, ঠিক আছে। অক্সাইডকে কয় ভাগে ভাগ করে কী বলেছে দেখো, আম্লিক অক্সাইড, এটা ধরবো সঙ্গে এক্ষুনি। বলে যেসব অক্সাইড জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে এবং ক্ষারক বা ক্ষারের সঙ্গে, আম্লিক দেখে বুঝতে পারছো যে জলে দ্রবীভূত কী উৎপন্ন করে, অ্যাসিড উৎপন্ন করবে, মানে H+ আয়ন উৎপন্ন করবে, এবং ক্ষারক বা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে তাকে আমরা কী বলবো, আম্লিক অক্সাইড। অধাতুর সঙ্গে অক্সিজেন, দেখো কী বলেছে, অধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় আম্লিক অক্সাইড উৎপন্ন হয়, যেমন হচ্ছে গিয়ে কার্বন অক্সাইড, CO2, সালফার অক্সাইড SO2, সালফার অক্সাইড SO2, ফসফরাস পেন্ট অক্সাইড প্রচুর দেয় পরীক্ষাতে, P2O5। তাহলে আমি যেটা বলছিলাম না ক্যালসিয়াম অক্সাইড না কী যেন, ওটা ভুল বলছিলাম, ঠিক আছে। তাহলে এখানে অক্সাইড যেগুলো নিব, যেগুলো হচ্ছে গিয়ে আম্লিক অক্সাইড, সেগুলো হচ্ছে তোমার কী হতে পারে, কার্বন ডাইঅক্সাইড আছে, সালফার ডাইঅক্সাইড আছে, অথবা পেন্ট অক্সাইড। দেখো এর মধ্যে কিন্তু H+ আয়নের অস্তিত্ব নেই, কিন্তু এদের সাথে যদি জল মেশাও তাহলে সেক্ষেত্রে এদের নেচারটা কেমন হবে, আম্লিক প্রকৃতির হবে, ঠিক আছে। এবং ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কী উৎপন্ন করে, যেরকম অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কী উৎপন্ন করেছিল, লবণ এবং জল উৎপন্ন করেছিল না, সেই একই রকমভাবে এরাও কী করবে, তোমার ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করবে। যেমন এখানে দেওয়া আছে দেখো, যেমন যদি আমি এখান থেকে নিই একটা আম্লিক অক্সাইড যদি নিই, যেমন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড কী করছে, জলের সাথে বিক্রিয়া করে কী উৎপন্ন করছে দেখো, কার্বনিক অ্যাসিডের সংকেত মুখস্থ রাখবো, পিঁপড়ের হুলে থাকে মনে হয়, কার্বনিক অ্যাসিড H2CO3, ঠিক আছে। কার্বনিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2CO3। দেখো পুরোটাই যুক্ত হয়ে গেছে, তাই না। হাইড্রোজেন কটা ছিল, আগে দুটো ছিল, এখনও হাইড্রোজেন দুটো আছে, কার্বন একটা আছে, কার্বন আগেও একটা ছিল, আর অক্সিজেন O2 আর O দুটো মিলেমিশে কী হয়ে গেছে দেখো, 3টে হয়ে গেছে, তাই না। তাহলে H2CO3 কার্বনিক অ্যাসিড পেয়েছো, বই তোমাদের আছে, দেখতে পেয়েছো, বেশ। একই রকমভাবে দেখো এখানে যদি আমরা নিই কার্বন ডাইঅক্সাইড ক্ষারের সঙ্গে জলের সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করলো। এবার এই অক্সাইডটাকে আমি কী করছি, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করেছে, তাহলে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কী উৎপন্ন করেছে দেখো, সোডিয়াম বাইকার্বনেট এবং জল উৎপন্ন করেছে, যেখানে সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে গিয়ে একটা ক্ষার। আমি কি বললাম সেটা এখানে আমি লিখছি, দেখো তাহলে বুঝতে পারবে। অক্সাইড কাকে বলে, যে সমস্ত মৌল অক্সিজেনের সাথে যুক্ত হয়ে, বলে যেসব মৌল অক্সিজেনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া যুক্ত হয়ে যৌগ গঠন করে,
যেসব মৌল অক্সিজেনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় যুক্ত হয়ে যৌগ গঠন করবে সেগুলোকে আমরা অক্সাইড বলবো। কিন্তু আম্লিক অক্সাইড কোনগুলো? তাহলে যৌগ যে কোনো হতে পারে যেটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কী উৎপন্ন করবে, অক্সিজেনের সাথে রিয়াকশন করে যদি কোনো যৌগ গঠন করে তাহলে সেটাকে আমরা সেটাকে আমরা অক্সাইড বলি। যেমন অ্যালুমিনিয়াম হতে পারে, অ্যালুমিনিয়াম অক্সিজেনের সাথে রিয়াকশন করলো এবং অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড উৎপন্ন করলো, LO2 দিয়ে একটা যৌগ উৎপন্ন করলো, সেটা হচ্ছে Al2O3। কিন্তু আমি যদি এখানে নিই সেটা হচ্ছে কি তোমার কার্বন, অক্সিজেনের সাথে রিয়াকশন করে কী উৎপন্ন করলো বলো তো? কার্বন ডাইঅক্সাইড। দুটো অক্সাইডের মধ্যে পার্থক্য আছে, এটা আমি জানি না, কিন্তু এটা এখন এইমাত্র বললাম যে এটা হচ্ছে কি তোমার কি আম্লিক অক্সাইড। কেন? এই আম্লিক অক্সাইড কারণ এটা জলে দ্রবীত, এর সাথে যদি জলের রিয়াকশন করা হয় তাহলে সেক্ষেত্রে কী উৎপন্ন করবে? একটা অ্যাসিড উৎপন্ন করবে, সেই অ্যাসিডের নাম কি? H2CO3। তাহলে যে সমস্ত অক্সাইড জলে দ্রবীত হয়ে কী উৎপন্ন হয়? অ্যাসিড উৎপন্ন করে, যেমন কার্বন ডাইঅক্সাইড জলে দ্রবীত অ্যাসিড উৎপন্ন করলো, এটাকে আমরা বলছি কার্বনিক অ্যাসিড। এবং ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কী উৎপন্ন করবে? লবণ এবং জল উৎপন্ন করবে। যেমন কার্বন ডাইঅক্সাইড কী করছে? ক্ষার একটা নিয়ে নাও, যে ক্ষারটা নিয়েছে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, ডিরেক্ট মুখস্থ রাখবে, ঠিক আছে? যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে Na2CO3, সোডিয়াম কার্বনেট একটা লবণ উৎপন্ন হয় এবং জল উৎপন্ন করে H2O। সোডিয়াম কার্বনেট একটা লবণ উৎপন্ন করে এবং একটা জল উৎপন্ন করে, ঠিক আছে? তাহলে Na2CO3 আর এখানে জল উৎপন্ন করো। তো যদি ভাঙতে চাও তাহলে ভেঙে দেখাতে পারি, কিন্তু তারপরে মুখস্থ রাখতে হবে, নাহলে হবে না। এর একটা পোর্শন কার সাথে আসবে? CO2-র সাথে আসবে, ঠিক আছে? এখান থেকে আবার একটা অক্সিজেনের হেল্প নিয়ে কী উৎপন্ন করবে? Na2CO3 আর কিছু পরিমাণ H+ আর O- একেবারের সাথে রিয়াকশন করে H2 উৎপন্ন করে। সেই জন্য বলছি যে কিছু রিয়াকশন বোঝা যায় না, মুখস্থ করে নিতে হয়। যেমন এটা মুখস্থ করে নেব, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া কী উৎপন্ন করছে? Na2CO3 সোডিয়াম কার্বনেট এবং কী উৎপন্ন করছে গো? জল উৎপন্ন করছে, ঠিক আছে? তাহলে যে সমস্ত অক্সাইড জলে দ্রবীত হলে কী অ্যাসিড উৎপন্ন করে এবং ওই সমস্ত অক্সাইড আবার কী করছে দেখো? ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, যেরকম অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করছে, তাহলে দেখো জল এবং লবণ উৎপন্ন করছে, ঠিক আছে? তাহলে এই সমস্ত অক্সাইডকে আমরা কী বলবো? আম্লিক অক্সাইড বলবো। আরও আছে যেমন হচ্ছে কি SO2, দেখো কার সাথে রিয়াকশন করেছে? জলের সাথে রিয়াকশন করে কী উৎপন্ন করেছে দেখো? H2SO4 অ্যাসিড উৎপন্ন করেছে না? SO2 আবার P2O5 আর দেখানো হয়নি, P2O5 কী করেছে? কারণ P2O5 যেটা আছে সেটা হচ্ছে আম্লিক অক্সাইড, এর কী করছে? জলের সাথে রিয়াকশন করে অর্থোফসফরিক অ্যাসিড উৎপন্ন করছে। আমি সবগুলো রিয়াকশন এর পরে নেব, অ্যাসিডের জলের সাথে রিয়াকশন এবং ক্ষারের সাথে রিয়াকশন করে যেগুলো বই দেওয়া আছে অ্যাভেলেবেল সেগুলো। এরপরে চলে এসো ক্ষারকীয় অক্সাইড। ক্ষারকীয় অক্সাইড কী বলেছে? যে এটা ধরবো ক্ষারকীয় অক্সাইডটা, ঠিক আছে? যেসব অক্সাইড জলে দ্রবীত হয়ে ক্ষার উৎপন্ন করে, তাহলে মেন কারণ হচ্ছে কি জলে দ্রবীত হয়ে আগেরটা কী উৎপন্ন করেছিল? অ্যাসিড, এবার কী উৎপন্ন করে? ক্ষার উৎপন্ন করছে। আচ্ছা, তাহলে অ্যাসিড হলে ক্ষারের সাথে রিয়াকশন করে কী উৎপন্ন করবে? লবণ ও জল। আর ক্ষার হলে অ্যাসিডের সাথে রিয়াকশন করে কী করবে? লবণ ও জল উৎপন্ন করে, একই জিনিস। এবং অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করে লবণ ও জল উৎপন্ন করে তাদের আমরা কী বলবো? ক্ষারকীয় অক্সাইড। কয়েকটা ক্ষারকীয় অক্সাইডের নাম মনে রাখি। একটা হচ্ছে কী দেওয়া আছে দেখো? সোডিয়াম মনোক্সাইড Na2O, একবার মুখস্থ রাখতে হবে সোডিয়াম মনোক্সাইড। তুমি যদি বলো যে স্যার কোনো রকম নিয়ম বলতে, কিছু নিয়ম নেই, মুখস্থ করতে হবে, এটাই নিয়ম। সোডিয়াম মনোক্সাইড Na2O, ঠিক আছে? ক্যালসিয়াম অক্সাইড CO, ঠিক আছে? ক্যালসিয়াম অক্সাইড যেটাকে আমরা বলেছিলাম মনে হয় পোরাচুন বলেছিলাম, ক্যালসিয়াম অক্সাইডকে পোরাচুন না কলিচুন বলেছিলাম গো? পোরাচুন, হাইড্রোজেন অক্সাইড, এটা কলিচুন বলেছিলাম CO ক্যালসিয়াম অক্সাইডকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি উৎপন্ন করছে দেখে নাও, রিয়াকশানটা কী বলেছে? রিয়াকশান আমি আর একটা দেখিয়ে দিই, যে আমরা একটা ক্ষারকীয় অক্সাইড নিলাম, সেটা হচ্ছে সোডিয়াম অক্সাইড Na2O। এটা হচ্ছে ক্ষারকীয় অক্সাইড। কেন? কারণ এটা জলের সাথে রিয়াকশন করে কী উৎপন্ন করবে? একে যদি জলের সাথে রিয়াকশন করতে বলি তাহলে সঙ্গে সঙ্গে কী উৎপন্ন করবে? NaOH উৎপন্ন করবে। মুখস্থ রাখতে হবে যে সোডিয়াম অক্সাইড জলের সাথে রিয়াকশন করে কী উৎপন্ন করবে? তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। ব্যালেন্স না, ঠিক আছে? আমি ব্যালেন্স করতে বলছি না। আচ্ছা, এবার সোডিয়াম অক্সাইড এই জন্যে ক্ষারকীয় অক্সাইড বলছে একে, কারণ এই অক্সাইডটা যদি এটা ক্ষারকীয় অক্সাইড, এর ক্ষারকীয় অক্সাইড এই জন্য হয়েছে যে এটা অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করে কী উৎপন্ন করছে দেখো? এখানকার NaCl এর সাথে রিয়াকশন করে কী উৎপন্ন করছে? NaCl এবং H, আর এখানকার অক্সিজেন রিয়াকশন করে কী উৎপন্ন করছে? জল উৎপন্ন। এটা তুমি ভেঙে নিতে পারো, এটা সহজ আছে। কারণ এটা কী হবে? এই 2 থাকার জন্য এখানে O2 মাইনাস হবে, এখানে সোডিয়াম আছে বলে কী হয়ে যাবে তোমার? Na প্লাস হবে। ব্যালেন্স করলে এটা এরকম করতে পারো, আর এখান থেকে H প্লাস Cl মাইনাস করতে পারো। এটার সাথে এটা রিয়াকশন হবে, এটার সাথে এটা রিয়াকশন করে কী উৎপন্ন করবে? জল উৎপন্ন করবে। হাইড্রোজেন এবং অক্সিজেন যদি পাশাপাশি আসে তাহলে জল উৎপন্ন হবে, আর সোডিয়াম আর ক্লোরিন একে অপরের সাথে রিয়াকশন করে কী উৎপন্ন করছে? NaCl উৎপন্ন করছে।
হ্যাঁ 2 এটা ব্যালেন্স করার জন্য বলছি, আমি ব্যালেন্স তো করছি না, ঠিক আছে। তুমি ব্যালেন্স করলে তখন ব্যালেন্স করতে পারো, 2H এখানে দিতে পারো, দিয়ে ব্যালেন্স করে করতে পারো, ঠিক আছে। আমি ব্যালেন্স তো করছি না। আচ্ছা এবার কি বলেছে, উভয়ধর্মী অক্সাইড বলেছে। আচ্ছা আরও কিছু উদাহরণ আছে, যেমন ক্যালসিয়াম অক্সাইড জলের সাথে রিয়াকশন করে কি উৎপন্ন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে COH2, যেটাকে আমরা পোরাচুন বলছি, ঠিক আছে। ক্যালসিয়াম অক্সাইড আবার HCl অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করে ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এটা দেখে নাও রিয়াকশনটা, CaO ক্যালসিয়াম অক্সাইড জলের সাথে রিয়াকশন করে, এটা মনে রাখবে যে কী উৎপন্ন করছে, ক্যালসিয়াম CaOH2। কী করলে দেখে নাও, ক্যালসিয়াম এখানেও একটা, এখানে একটা, এখানকার একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, তাই না? দুটো অক্সিজেন হয়ে গেলে এখানে কটা আছে, দুটো হাইড্রোজেন না, তাহলে দুটো হাইড্রোজেন, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করলো। এই আবার ক্যালসিয়াম অক্সাইড আবার কার সাথে রিয়াকশন করছে, জলের সাথে রিয়াকশন করছে, জলের সাথে বলছি HCl এর সাথে রিয়াকশন করছে। তাহলে HCl এর সাথে রিয়াকশন করা মানে কীভাবে ভাঙবে, H+ এবং Cl-, আর এটাকে ভাঙতে শিখেছিলাম ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে। ক্যালসিয়ামের যোজ্যতা হচ্ছে 2, সেই জন্য কত হবে 2-, ঠিক আছে। অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 1। দেখো ক্যালসিয়ামের যোজ্যতা 2 মানে কি, দেখো Ca ক্যালসিয়ামকে ভাঙছে, এদিকে তাকাও, কথা নয়। প্রথম কক্ষে 2টো দিব, ঠিক আছে। তারপরে কক্ষে সর্বোচ্চ কটা, 8টা, 8 আর 2 10, তারপরে কক্ষে 8টা আসবে, 8 8 16 আর 2 18, 2 কত 20। তাহলে ক্যালসিয়ামের যোজ্যতা কত হয়ে গেল, 2। আচ্ছা অক্সিজেন নাও, অক্সিজেন 8 বলেছিলাম, তাই না, 2 আর 6, তাহলে অক্সিজেনের যোজ্যতাও কত হয়ে গেল বলো, 2 হয়ে গেল। এটা কোথায় যাবে, এখানে, আর এটা কোথায় যাবে, এখানে। তাহলে ভাঙার সময় কীভাবে ভাঙবো, Ca2+ ও 2-, ঠিক আছে। Ca2+ ও 2-, এরকমভাবে ভাঙতে হয়, সেই জন্য O2- তো হয়েই গেছে। তাহলে এখানে কী হবে, Ca2+, বোঝা গেল। তাহলে এটার সাথে এটা আসবে, তাহলে এটার সাথে এটা আসতে গেলে এটাকে কটা হতে হবে বলো, 2টো হতে হবে না, হতে হবে তো নাকি। এখানে ক্যাটায়ন কত আছে, 2 আছে চার্জ, এখানে Cl- আছে, তাহলে কী হয়ে গেল, CaCl2। এখানকার H+ OH- এর সাথে রিয়াকশন করে তাহলে H2 উৎপন্ন করবে। এটা জাস্ট আমি নর্মালি বোঝানোর জন্য করলাম, ঠিক আছে। ব্যাস রিয়াকশনগুলো লিখো এবার। এটা যে কী বলেছি দেখো, যে উভয়ধর্মী অক্সাইড আছে, উভয়ধর্মী মানে কি, উভয়ধর্মী মানে কি, হ্যাঁ এতে দুটোই বৈশিষ্ট্য আছে, ক্ষারকীয় আছে এবং বেসিক, দুটোই ক্যারেক্টার আছে। যেসব অক্সাইড অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে, দেখো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করছে, আবার ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করছে, তাদেরকে আমরা কী বলবো, উভয়ধর্মী অক্সাইড বলবো। যেমন এটা মনে রাখতে হবে, জিঙ্ক অক্সাইড ZnO। এই যে দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 আছে না, অ্যালুমিনিয়াম অক্সাইড বারবার করে লিখছিলাম, এটা হচ্ছে কি উভয়ধর্মী অক্সাইড। যেমন জিঙ্ক অক্সাইড কী করেছে দেখো, চলো লেখো, জিঙ্ক অক্সাইড ZnO, জিঙ্ক অক্সাইড কার সাথে রিয়াকশন করছে, HCl। জিঙ্ক অক্সাইড অ্যালুমিনিয়ামের সাথে রিয়াকশন করে, এটা মনে রাখবে, এটা কীভাবে ভাঙবে, Zn2+ O2-, আর এটা হবে H+ Cl-, লেখো H+ Cl-। আমরা ব্যালেন্স করার জন্য কী করবো, এখানে 2টো করে নেব, তাহলে কী হলো, ZnCl2, আর কি উৎপন্ন হবে, বেশ একটা রিয়াকশান তো হয়ে গেল, জিঙ্ক ক্লোরাইড, ঠিক আছে, নাম হচ্ছে জিঙ্ক ক্লোরাইড। তারপরে হচ্ছে ZnO, তারপরটা লেখো, কিছু কিছু রিয়াকশান মনেও রাখতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, দেখতে পাচ্ছ তুমি, লাগি 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 প্রেমে ধনু লাগি, হ্যাঁ কী হলো, ও আমি কি গান করলাম, আই এম ভেরি ভেরি সরি। এটা মনে রাখতে হবে, এটা কি করবে বলো তো, Na2 ZnO2, মনে রাখো এটা Na2 ZnO2, Na2 ZnO2। ব্যাপারটা হচ্ছে যে চার্জ দেখো, এখানকার সোডিয়ামের 2টো নিয়েছি, তাহলে 2টো চার্জ হলো, Zn 2টো চার্জ হলো, 4টা চার্জ, আর অক্সিজেনের মাথায় কটা চার্জ আছে, 2টো মাইনাস, তাহলে 2টো অক্সিজেন দিলে কী হয়ে যাবে, 2টো চার্জ, ওটা তো হচ্ছে এখানে কটা, Na2 মানে কি 2টো চার্জ নিলাম, এখানকার 2টো চার্জ নিলাম, আর এখানকার 4টা চার্জ নেগেটিভ, দিয়ে ব্যালেন্স হয়ে কী হলো, Na2 ZnO2 বলে একটা যৌগ উৎপন্ন হচ্ছে। হ্যাঁ ওটা তো হবেই, ঠিক আছে, ঠিক আছে। সোডিয়াম জিঙ্কেট, একটু সংকেতটা মনে রাখবে, ঠিক আছে, সংকেতটা মনে রাখবে। তারপরে কী আছে দেখো, Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড, যেটা বললাম, 2টো উভয়ধর্মী অক্সাইড নেওয়া আছে, একটা নেওয়া আছে জিঙ্ক অক্সাইড, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। এই অ্যালুমিনিয়াম অক্সাইড কী করছে, তোমার প্রথমে
এই সেলের সাথে রিয়াকশন করছে, তাহলে রিয়াকশন করাও। এই দেখো কীভাবে ভাঙবো বলো তো, এদিকে দেখাও, এই 3 আছে না, তাহলে কী করবো L3+ করা যাবে না? আর অক্সিজেনের মাথায় কী আসবে দেখো, O2-, ব্যালেন্স করার জন্য কী করবো বলো তো, এখানে 3টে প্লাস এখানে 2টো মাইনাস হয়, এখানে 3 নেবো, এখানে কত নিব 2, এই সেলকে ভাঙো, আরে 3 দিয়ে কত 6, 3 দিয়ে 6 না, H+Cl-। চলো এখানে যদি প্লাসের সাথে মাইনাসকে নিতে হয় তাহলে এখানে কটা নিতে হবে, Cl-কে আসতে হচ্ছে না, Cl3, আচ্ছা 3 দিয়ে 6 ঠিকই আছে, তাহলে 6টাকে নিতে হবে, 6টা, দেখো 6টা Cl নিতে হবে, নাহলে তো হবে না গো, এখানে 3 দিয়ে 6টা আছে, এখানে 6টা Cl নিতে হবে, তাহলে 6টা Cl যদি নাও তাহলে কী হয়ে যাবে রিয়াকশানটা বলো তো, ব্যালেন্স করে একবারে লিখছি দেখো, ব্যালেন্স করে তুমি যদি লিখতে চাও তাহলে ওরা যেটা লিখেছে দেখো 3 নিয়েছে সামনের দিকে, ঠিক আছে, আর হ্যাঁ 6 নিতে হবে, ও ঠিকই করেছে, ওরা 2 কমনই নিয়েছে, 2AlCl3, দেখে নাও এবার সামনে হচ্ছে কিনা, 3 দিয়ে 6টা ক্লোরিন হচ্ছে, 3 দিয়ে 6টা ক্লোরিন হচ্ছে না, ঘুরিয়ে লেখার কোনো কিছু না, আর এখানে দেখো এই যে 3 আছে, তার মানে 2 এর সাথে যদি গুণ করে তাহলে 6টা চার্জ হচ্ছে না, তাহলে ব্যালেন্স করে লিখছি একবারে, ঠিক আছে, এরকম তো লিখতে, এখানে তো 6 লিখতে পারবো না, সেই জন্য আমি কী করলাম এখানে 2 লিখে দিলাম, দেখো আমি এখানে লিখছি, এখানে হচ্ছে 2Al3+, আর তার সাথে কটা আসবে বলো, 6Cl- আসবে তো, এই দুটো থেকে আমি 2 যদি কমন নিই তাহলে কী হয়ে যাবে, Al3+, 3Cl- হবে না, এই দুটো একেবারে সাথে রিয়াকশান করে নিলে এবার, তাহলে একেবারে সাথে রিয়াকশান করলে কী হবে, Al-Cl3 করা যায় তো, করা যাবে না, তাহলে এরকমভাবে Al-Cl3 করলাম ব্যালেন্স করে, সেই জন্য ওরা কী করেছে দেখো এখানে 6HCl করেছে না, সেই জন্য ওরা এখানে 6HCl করেছে, বেশ, তা আমার মুদ্রা কথা হচ্ছে কি, আমার এটা দরকার, Al-Cl3 দরকার, এই যৌগটা, আমার এই ব্যালেন্স দরকার নেই, কী যৌগ উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে কি আমার সবচেয়ে, আমি ব্যালেন্স পরে করে নিতে পারবো, সেই জন্য কী যৌগ উৎপন্ন হচ্ছে সেটাতে তোমাকে ফোকাস করতে হবে, বেশ, তারপরে দেখো, আর এবার কী হবে, জল উৎপন্ন হবে, Al-Cl3 হয়ে গেল H2, তারপরে কী হবে, জল উৎপন্ন হবে, এবার তুমি ব্যালেন্স করে নিতে পারো, ঠিক আছে, ব্যালেন্স হয়ে আছে কি দেখো তো, 3H2, এই দেখো আমি বলে দিচ্ছি এখানে কটা হচ্ছে, এখানে 2টো অ্যালুমিনিয়াম, এখানে 2টো অ্যালুমিনিয়াম, এখানে 6টা ক্লোরিন, এখানে 6টা ক্লোরিন, এখানে হচ্ছে 6টা হাইড্রোজেন, তাহলে 6টা হাইড্রোজেন করার জন্য এখানে কী করতে হবে, 3 নিতে হবে, হয়ে গেল, অক্সিজেন 3টে মিলে গেল, তাহলে এটা ব্যালেন্স করে লিখে নাও, এই রিয়াকশানটা এটা ব্যালেন্স করে লিখে নাও, লাস্ট রিয়াকশান করবো, লাস্ট একটা রিয়াকশান করবো আজকের, সেটা হচ্ছে Al2, কী আছে বলো, Al2O3, যত রিয়াকশান লিখবে তত বেশি তোমার প্র্যাকটিসের মধ্যে আসবে, এই হচ্ছে কি ব্যাপার, Al2O3 NOH, যেগুলো পারবো না সেগুলো আমরা মুখস্থ রেখে নেব, ঠিক আছে, Na+OH-, যেগুলো আমাদের লজিক্যালি চলে আসবে সেগুলো আমরা ভাঙবো, তাহলে এখানে 3 এলো, তাহলে কী হচ্ছে Al3+ হচ্ছে গো, আর এখানে কী হচ্ছে বলো, O2-, এখানে 2, এখানে 3 নিয়ে নাও, এবার এক্ষেত্রেও মনে রাখতে হবে যে যৌগটা উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, NaAlO2, দেখো N এর চার্জ কটা আছে, একটা, L এর চার্জ কটা আছে গো, 6টা আছে, দেখতে পাচ্ছ 6টা, দাঁড়াও এটা আমাকে ভাবতে দাও, সোডিয়ামের সাথে অ্যালুমিনিয়াম আসবে, তারপর অক্সিজেন আসবে, তাহলে যেটা হচ্ছে NaAlO2, এই যৌগটা উৎপন্ন হচ্ছে, NaAlO2, এই যৌগটা উৎপন্ন হচ্ছে, তার সাথে জল উৎপন্ন হবে, এবার তোমরা ব্যালেন্স করে লিখতে পারো, নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আগে প্রথমে ধাতুগুলো চলে আসছে, তারপর অধাতুর সাথে রিয়াকশন করে NaAlO2 যৌগ উৎপন্ন করছে আর জল উৎপন্ন করছে, ধাতুগুলো একদিকে NaAlO2 একসাথে উৎপন্ন করছে, আর এখানে H+, OH-, আর এখানে কী হচ্ছে দেখো OH- যেটা আছে, মানে এখান থেকে তোমার ওই জল উৎপন্ন করছে, ঠিক আছে, আচ্ছা এবার কি বলেছে আমরা একটু দেখব, যে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড দ্রবীভূত হয় জলের আম্লিকতা বৃদ্ধি,